বিএলও যাদের ইতিমধ্যে ট্রেনিং শুরু হয়েছে তাদের যেমন সতর্ক করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার পাশাপাশি পরিযায়ী শ্রমিক যারা রীতিমতো হেনস্থা হচ্ছেন বিজেপি শাসিত রাজ্যে, ভিন রাজ্যে গিয়ে শুধু বাংলা ভাষা বলার জন্য, তাদেরকেও কিন্তু বাংলায় ফিরে আসতে বলেছেন, কাজের প্রতিশ্রুতি দিয়েছেন। যারা এখনো বাংলার বাইরে অত্যাচারিত হচ্ছেন, আমি তাদের অনুরোধ করব, আপনারা ফিরে আসুন। বলুন কবে আসবেন, আমরা আপনাদের ট্রেনে করে নিয়ে আসব। আমরা একখানা রুটি খেলে আপনাদের আধখানা রুটি দেব, আপনাদের জন্য স্কিম করব, আপনাদের কাজে আমি লাগাবো, আপনাদের স্বাস্থ্যসাথীর কার্ড দেব, আপনাদের বিনা পয়সায় রেশন কার্ড দেব, আপনাদের বাঁচার সুযোগ করে দেব। আমরা আজকেই মিটিং করে স্কিম তৈরি করে নিয়েছি। চলে আসুন, কোনো দরকার নেই মুম্বাইতে থাকা আপনাদের। যারা ভালোবাসে না, যারা অত্যাচার করে কেন থাকবেন? গুজরাটে থাকার কি দরকার? আর হরিয়ানা আর আসাম, এই দুটোকে তো মানে কিছু বলার নেই, অপদার্থ অপদার্থ ওখানকার নেতারা। ঘোষণা সর্বস্ব সরকার পাল্টা বলছেন শ্রমিক ভট্টাচার্য। যারা পরিযায়ী শ্রমিক আছেন তারাও জানেন এগুলো সমস্ত বক্তৃতা সর্বস্ব, ঘোষণা সর্বস্ব একটা সরকার এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আছে। মানুষ যাচ্ছে কেন? 40 লক্ষ পরিযায়ী শ্রমিক কেন? কেন বেঙ্গালুরু শহরের দ্বিতীয় কথ্য ভাষা বাংলা? কেন আজকে গোটা পশ্চিমবঙ্গ একটা বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে? কেন পশ্চিমবঙ্গ থেকে একজনের পর একজন শিল্পপতি নিজেদের পুঁজি সরিয়ে ভিন রাজ্যে চলে যাচ্ছে? এই পরিস্থিতির জন্য দায়ী তৃণমূল কংগ্রেসের সরকার। দেবরান্দা, প্রতিবাবু একেবারে যথার্থ বলেছেন। সেই কোভিডের সময় সেই ভয়াবহ ছবি, যেটা কিন্তু আমাদের প্রত্যেকের মনে বোধহয় একেবারে পার্মানেন্ট একটা জায়গা করে নিয়েছে। পরিযায়ী শ্রমিকরা হঠাৎ করেই যখন ঘোষণা হয়ে গেল, মোদী সরকার যখন ঘোষণা করে দিল, এবং তারপরে যখন তারা সেই রেল লাইন ধরে আসছিলেন, কিভাবে তাদের মৃত্যু হয়েছিল, তারপরেও যারা ফিরে এসেছিলেন তাদেরকে কি সত্যিই পশ্চিমবঙ্গে আটকে রাখা গিয়েছে? কিসের জন্য তারা থাকবে বলুন তো? তামান্নার মা তিনি পরিষ্কার বলছেন, তামান্নার বাবা বেশি মজুরির আশায় মেয়েকে ইংরেজি মাধ্যম স্কুলে পড়াবেন বলে তিনি অন্য রাজ্যে গিয়েছিলেন পরিযায়ী শ্রমিকের কাজ করতে। যে স্কিলড শ্রমিকদের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, তাদের মজুরি রাজ্যে অত্যন্ত কম, কেন তারা ফিরবেন? আমি তোমায় একটা দেখো তথ্য সবাই জানে, না জানলেও বা জানলেও চুপ করে থাকে। সব থেকে বেশি মানে পরিযায়ী শ্রমিক কোথা থেকে যায়? মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এই রাজ্যগুলোতে, বিহার। প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে যেগুলো যায় তার থেকে বেশি আসে, এইটা মনে রাখতে হবে। পশ্চিমবঙ্গে কাজ করে প্রায় 50 লক্ষের বেশি বাইরের শ্রমিক। সুতরাং হ্যাঁ, বেশি পয়সার জন্য যায় সত্য, কিন্তু আর একটা কথা, যে কথাটা বলা হচ্ছে, এটা সব জায়গায় সারা ভারতের মধ্যে 20 থেকে 25% সমস্ত রাজ্যের শ্রমিক এদেশেও যায়। কিন্তু আমার একটা কথা, একটু আগে উনি বললেন যে এইটা 2 মাস 2.5 মাস আগে কেন হলো? সেন্ট্রাল গভর্নমেন্ট একটা সার্কুলার দিল সমস্ত রাজ্যে, পশ্চিমবঙ্গে আসেনি, যে বাংলা যারা আসবে তাদেরকে গোপন সার্কুলার, যে 1 মাস পর্যন্ত ডিটেনশন কম। এরপর থেকেই গন্ডগোলটা হলো। উনি বলে আগে হয়নি, আগে হয়নি কেন? মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, এরপরে সার্কুলার মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে এই সার্কুলার শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যের জন্যই হয়েছে। বেশ বেশ, আমি ছত্রপাতির কাছে যাই। ছত্রপাতি, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকেও কিন্তু এই দাবি করেছেন যে একেবারে নির্দিষ্ট একটা সার্কুলার জারি করা হয়েছে যেটা শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যের জন্যই গিয়েছে। কুসুমিতা মমতা ব্যানার্জি আনফর্চুনেটলি হচ্ছে স্বভাবসিদ্ধ মিথ্যাবাদী। উনি যখন যা খুশি তাই বলেন, এবং আমি প্লিজ তোমাদের রিকোয়েস্ট করব এই কাগজটা নাও নিয়ে ভেরিফাই করো আদৌ এটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে এসেছে কি। পরিযায়ী শ্রমিকদের নামের তালিকা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, এগুলো আদৌ কতটা জানতে হবে। দেবনাথ 3 কিলোমিটার দূর থেকে এরকম হাতে নিয়ে দেখালে হয় না, অ্যাকচুয়ালি যাচাই করা হোক এবং চিঠি চাপাটি করা হোক। আমি আরেকটা জিনিস বলছি, মুখ্যমন্ত্রীর কালকে নানুনের বক্তব্য থেকে উনি অনেকবার বলেছেন পশ্চিমবঙ্গের মাটি সোনার মাটি, সত্যি সত্যি সোনার বাংলা, কিন্তু সেই সোনার মাটিকে সন্দেশখালির মতন নোনা জল ঢুকিয়ে উনি অধিকাংশ জায়গায় চন্দনদার কাছে একবার পরিসংখ্যানের জায়গায় যাই। চন্দনদা, সামিরুল ইসলাম তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ, তিনি দাবি করছেন ছত্রপাতি পড়ে গত 5 বছরে বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত? গত 5
বছরে কোন রাজ্যে কত পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে তিনি দাবি করছেন কেন্দ্রের কাছে সেই পরিসংখ্যান নেই, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে রাজ্য সরকারের কাছে কি যথার্থভাবে সেই পরিসংখ্যান আছে? যদি থেকে থাকে তাহলে যে 50 দিনের কর্মদিবসের কথা বলা হয়েছে ঠিক কোন কোন খাতে তারা কাজ করতে পারবেন, কতগুলো জায়গায় তাদের ভ্যাকেন্সি রয়েছে, তাদেরকে সেখানে কাজে লাগানো যাবে, সেই পরিসংখ্যান কি রাজ্য সরকার স্পষ্টভাবে তুলে ধরতে পেরেছে? দেখো, একদম শুরুতে এটা একটু দুরূহ কোশ্চেন, তার কারণ এটা একটু বোঝবার ব্যাপার আছে। এখানে পপুলেশন ইকোনমি রেশিওর একটা প্রশ্ন আছে। তার কারণ হচ্ছে যে পশ্চিমবাংলা থেকে যে পরিযায়ী শ্রমিকরা বাইরে যাচ্ছেন, ঠিক পাশাপাশিভাবে বহু পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন স্টেট থেকে পশ্চিমবাংলায় আসছেন। এখন প্রশ্নটা কিন্তু এখানে ডিভিশনটা করছে একটা জায়গাতে অনেক বেশি টাকা পাওয়া যায়, আন্ডারলাইন, এবং সেক্ষেত্রে পশ্চিমবাংলায় যে টাকাটা পাওয়া যায় তার থেকে অনেক বেশি টাকা ভিন রাজ্যে কাজ করতে গেলে পাওয়া যায়। সো দ্যাট ইজ আ কোয়েশ্চেন অফ ইকোনমি। এটা হচ্ছে একটা দিক। দু নম্বর হচ্ছে যে আজকে কোনো প্রিপারেশন নেই যেটা পিন পয়েন্ট করা যেতে পারে যেসব পরিযায়ী শ্রমিক পশ্চিমবাংলা ছাড়ছেন তাদের ছাড়ার কারণটা কি। জেনারেল পারসেপশন পশ্চিমবাংলার শিল্প নেই, পশ্চিমবাংলার ব্যবস্থা নেই, পশ্চিমবাংলায় বিভিন্ন ক্ষেত্রে চাকরির বা কর্মসংস্থানের সুযোগ কম, এবং তার জন্য তাদের বাইরে চলে যেতে হচ্ছে। এবার প্রশ্নটা হচ্ছে উল্টো দিকে, যারা পরিযায়ী শ্রমিক হয়ে এখানে আসছেন তারা কি পাচ্ছেন? তারা পাচ্ছেন কিভাবে পাচ্ছেন, এটা একটা বড় সমস্যা। দীর্ঘ সময় ধরে এখানে যে রাজনীতিটা করা হচ্ছে সেই রাজনীতিতে শুধু বাংলা নয়, আমরা বলছি সর্বভারতীয় রাজনীতি হিসেবে সারা ভারতবর্ষে প্রত্যেকটা ভাষার মর্যাদা আছে, প্রত্যেকের ডিগনিটি আছে, সেই ডিগনিটি আমরাও পালন করি সেক্ষেত্রে। কিন্তু শুধু বাংলাকে আইডেন্টিফাই করা হচ্ছে এবং বাংলাকে আইডেন্টিফাই করে তাকে বাংলাদেশি বলে অনেককে পুশিন করে দেওয়া হচ্ছে। এরকম একটি জায়গা, একটা ক্রাইসিস হচ্ছে। কিন্তু আমি তোমাকে বারবার একটা কথা বলি, যদি বাংলাকে ঘিরেই এই পয়েন্টটা থাকে তাহলে দুটো জিনিস করার দরকার। এক হচ্ছে প্রভিশনাল ইকোনমি তৈরি করা। কেন পরিযায়ী শ্রমিকরা এখানে থাকবেন না, যেটা উনি এখন বলছেন, কিন্তু তার সাথে কোনো এক্স্যাক্টলি কোনো ফিগার করা হচ্ছে না যেটা আমরা কনভিন্স হতে পারি। 2 নম্বরে যে প্রশ্নটা হচ্ছে যে বাঙালি এই জায়গাটাকে একটা ফ্রেমিং করা যেটা আগামী দিনের রাজনীতির পক্ষে সুবিধা হতে পারে, এরকম একটি জায়গায় একটা নতুন সমীকরণ বা মেরুকরণ করা, যার বিরুদ্ধে কিন্তু আমাদের সকলেরই গর্জে ওঠা উচিত। তার কারণ এটা ভারতবর্ষ। একেবারে ধর্মীয় মেরুকরণ নিয়ে যখন সরব হয় তৃণমূল কংগ্রেস, তারপর আবার নতুন করে বাঙালি অস্মিতাকে শান ইতিমধ্যেই বিরোধীরা তারা কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছেন। কিন্তু যে প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস একেবারে চুপ বা রাজ্য সরকার একেবারে নীরব, তা হলো অনুপ্রবেশ প্রসঙ্গ। গতকালও কিন্তু নতুন করে দেখা গেল নদিয়ার শান্তিপুর থেকে একজন বাংলাদেশি নাগরিককে শান্তিপুর থানা গ্রেফতার করেছে পুলিশ সূত্রে খবর। অবৈধভাবে ভারতে প্রবেশ করে দীর্ঘদিন ধরে নদিয়ায় ধৃত ব্যক্তি বসবাস করছিল। কিভাবে সে শান্তিপুরে পৌঁছলো খতিয়ে দেখা হচ্ছে। রবিবার নদিয়ার শান্তিপুর থেকে এক বাংলাদেশি নাগরিককে শান্তিপুর থানা গ্রেফতার করে পুলিশ সূত্রে খবর। ধৃত 42 বছর বয়সী জালাল মণ্ডল বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে হরিপুর গ্রাম পঞ্চায়েতের বিনাপানি মোড় এলাকায় পুলিশ তল্লাশি চালায় এবং তারপর তাকে এখানে গ্রেফতার করা হয়। আমি শীর্ষেন্দুদার কাছে এই জায়গায় আসবো। শীর্ষেন্দুদা, নিঃসন্দেহে রাজ্য সরকারের পক্ষ থেকে এটাই বক্তব্য হবে যে তিনি এলেন কিভাবে, বিএসএফ কি করছিল, কিন্তু এখানে আমার প্রশ্নটা এটাও হবে বিএসএফ এর গাফিলতি তাই নিয়ে বারবার তৃণমূল কংগ্রেস সরকার সরব হতেই পারে, কিন্তু তার পাশাপাশি এটাও তো বলতে হবে যে দীর্ঘদিন ধরে কিভাবে নিশ্চিন্তে নদিয়ার শান্তিপুর এলাকায় এই ব্যক্তি বসবাস করছিল, কোন কাগজপত্রের ভিত্তিতে। অবশ্যই তাই, এই কাগজপত্রগুলো তো জাল। আজকে কড়ি ফেললেই আধার কার্ড, কড়ি ফেললেই ভোটার কার্ড, এইভাবে কি করে হচ্ছে? আজকে আধার কার্ড ভোটার কার্ডগুলো যেভাবে হয় সেই জায়গাতে তিনি বাস করেন কিনা, পঞ্চায়েত কিংবা ওয়ার্ডের কাউন্সিলর সেই সার্টিফিকেটটা দেন, তারপরে এগুলো হয়। সেগুলো দেখতে হবে প্রথম। বিডিওদের প্রথম অনুপ্রবেশকারী, এসপি তাই অনুপ্রবেশকারী, সেগুলো দেখতে হবে। সেগুলো না দেখে শুধু বলে দিলে হবে না বিএসএফের অবশ্যই দোষ আছে। আর আজকে যে জায়গাটাতে হচ্ছে, আজকে বলছেন যে পরিযায়ী শ্রমিকরা কিন্তু বাইরে চাকুরিজীবী, এখানে ওনারা ভাতাজীবী হতে আসবেন না। যে জায়গাতে ওনারা আসবেন, আপনারা কার্ড দেবো আর স্বাস্থ্যসাথী এই দেবো, উনি বাইরে চাকরি করতে যান, আর এখানে ভাতাজীবী হবেন না। আর একটা ভাবতে হবে যে পরিযায়ী শ্রমিকের কথা বলছেন, আজকে 26,000-এর চাকরি চলে গেছে, প্রাতিষ্ঠানিক চাকরি আপনার জন্য গেছে, সরকারের জন্য গেছে, আর কে প্রত্যেকটা জায়গায় চাকরি নেই, বেকার ছেলেরা মেয়েরা ঘুরে বেড়ায়। সেই জায়গাতে কি হবে? পরিযায়ী শ্রমিককে 5 জনকে চাকরি দেবেন? কোথায় চাকরি দেবেন? আজকে নিজেরা শাসক দলকে মারছে, সেই জায়গাতে চাকরি দিচ্ছেন একটা করে। কিন্তু যে কজন শিক্ষক
রাস্তায় বসে আছে, তাদের চাকরিটা কে দেবে? আজকে অবৈধ খাজনা আদায় সর্বগ্রাসী সিন্ডিকেট, সংস্কৃতির বিরুদ্ধে মানুষের ক্ষোভ আর পরপর নারী নির্যাতনের ঘটনা। কিন্তু বারবার দুর্নীতির প্রসঙ্গে সরব হয়েছে তৃণমূল কংগ্রেসের। কিন্তু গতকাল গত রবিবার শান্তিপুর থেকে যাকে গ্রেফতার করা হলো সেই ধৃত জালাল মণ্ডল, তিনি নিজে কি জানিয়েছেন দেখুন। এই 4-5 মাস মনে হয় হইব। আচ্ছা, অবৈধভাবে এসছে তার মানে? হ্যাঁ। আচ্ছা, কি করতে এসেছিল এখানে? এখানে এসেছিলাম, বাড়িতে আমার অত্যাচার করে, বাবা ভাই মারে। আমি প্রতীকবাবুর কাছে এই জায়গায় যাবো। প্রতীকবাবু দেখুন, নির্দিষ্ট কিছু কাগজপত্রের ভিত্তিতেই নিশ্চয়ই এই ব্যক্তি শান্তিপুর থানা এলাকায় ছিলেন, তাহলে সেই কাগজপত্রগুলো তিনি পেলেন কোথায়? বাংলাদেশি নাগরিক যিনি এখানে বসবাস করছেন, এর আগেও আমরা দেখিয়েছি, একদিকে বাংলাদেশের পাসপোর্ট, অন্যদিকে ভারতবর্ষের ভোটার কার্ড, এও তো পাওয়া যাচ্ছে। যখন নির্বাচন কমিশন বারবার বলছে যে তারা শুধুমাত্র বার্থ সার্টিফিকেট কনসিডার করবে, আরও একটা জিনিস তো মাথায় রাখতে হবে, সুপ্রিম কোর্ট প্রত্যেক দিন হিয়ারিংয়ে কিন্তু বলছে যে ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড এগুলোকে বিবেচনা করা হোক, এই পর্যবেক্ষণ তারা রাখছেন। তাহলে কোথাও সেই কাগজগুলোরও তো গুরুত্ব রয়েছে। যদি জাল হয়ে থাকে তাহলে ভেরিফিকেশনের ব্যবস্থা, সেই দায়িত্ব তো সরকারকে, নির্বাচন কমিশনকে নিতে হবে। দেখুন, প্রাথমিকভাবে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য সরকারের যারা কর্মী তারাই এগুলো দেখেন, কাগজপত্র তৈরি করা। এবং একটু আগে তো আপনারা দেখালেন, মুখ্যমন্ত্রী বলছেন যে তারা এখানেই চাকরি করেন। ফলে আসলে জনপ্রশাসন এর বোধহয় নতুন করে সংজ্ঞা করতে হবে যে আমার সংবিধানের প্রতি দায়বদ্ধ থাকবো, ইলেকশন কমিশনের প্রতি দায়বদ্ধ থাকবো, নাকি রাজ্য সরকারের প্রতি দায়বদ্ধ থাকবো। কিন্তু মুশকিল হচ্ছে যে এই যে সার্কুলার বেরিয়েছে, যে এটা দেখুন, বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি এবং তার মধ্যে অনুপ্রবেশকারী হিসাবে এসে সেইফ আলী খানের মতো বাড়িতে গিয়ে একটা আতঙ্ক তৈরি হয়েছে। তো তাহলে এখানে এই যে পরিযায়ী শ্রমিক, আচ্ছা শিক্ষিত, আমার আপনার বাড়ির অনেকের আত্মীয় কিন্তু আইটি সেক্টরের কাজের জন্য দিল্লি, হরিয়ানা, ব্যাঙ্গালোরে আছে, তারা কি কেউ এটার দ্বারা হেনস্থা হয়েছে? তারা কারা হেনস্থা হচ্ছে সবাই, সব পরিযায়ী শ্রমিক, গরিব সবাই, যাদের ওপর একটা অসুবিধা বা কোনো প্রশ্নচিহ্ন হচ্ছে, তাদের বিহেভিয়ার হতে পারে, তাদের ভাষা হতে পারে, সেখানে কিন্তু একটা প্রশ্নচিহ্ন হচ্ছে। কিন্তু তাহলে আপনি যখন সবাইকে ফিরিয়ে আসতে বলছেন, তাহলে কি আইটির যারা কাজ করে ছেলেমেয়েরা তারাও ফিরে আসবে? এখানে এসে করবে কি? এবং এই যে কাগজপত্র দেখুন, 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম আছে, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ মানে আপনাকে দেখাতে হবে। এবং সেটা কেন থাকবে না? যারা নতুন ভোটার, তার বাবা মার যদি 2002 সালের ভোটার লিস্টে নাম থাকে, তাদের তো সেইটা দেখালেও হবে, ইলেকশন কমিশন বলছে। তাহলে এখানে এত প্রশ্ন কি অসুবিধা? আপনি যখন নিজেই বলছেন যে ভুতুরে ভোটার সরান বলে ফেব্রুয়ারি মাসে সরব হলেন, তাহলে এখন যখন ইলেকশন কমিশন নড়ে চড়ে বসেছে, তাহলে কি অসুবিধাটা কোথায়? পরিযায়ী শ্রমিক যখন চলে গেছে বাইরে, তারা যখন ফিরে আসছে, এখানে এসেও তারা কিছু পাচ্ছে না। আর আপনি কিভাবে, আপনি ডিএ দিতে পাচ্ছেন না, তাহলে আপনি কোথায় এখন টাকার হবে? কিভাবে পরিযায়ী শ্রমিকরা তাদের আমার প্রশ্ন হচ্ছে, ঠিক আছে, প্রতীকবাবু বললেন যে আইটি সেক্টর, আইটিতে চাকরি করে, এরা পরিযায়ী শ্রমিক, এরা কিছুদিনের জন্য সেখানে থাকে, হয়তো নির্মাণ শ্রমিক কিছুদিন, কিন্তু আমি তো প্রথমে বললাম যাদের না, আমি তো প্রথমেই সংঘঘোষের কবিতা, সংঘঘোষ বললে হবে কি? আইটি সেক্টরে মিলাচ্ছেন কেন? তারাও তো পরিযায়ী শ্রমিক। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলছেন, আমাদের স্কিল শ্রমিক, এরা হচ্ছেন আমাদের স্কিল লেবার, যাদেরকে ভিন রাজ্যে কাজের জন্য নিয়ে যাওয়া হয়, তারা এতটাই স্কিল, তাহলে সেখানে রাজ্য সরকার এই স্কিল লেবারদের কেন কাজে লাগাতে পারছে না রাজ্যের উন্নতির জন্য? শিশু সহ মালদার পরিযায়ী পরিবারকে হেনস্থার অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে শুধু পরিযায়ী শ্রমিক নন, তাদের শিশু সন্তানদেরও অত্যাচার করা হচ্ছে বলে ভিডিও শেয়ার করে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালকেও খবর এসছে, দিল্লিতে একটা বাঙালি কলোনিতে গিয়ে বলা হয়েছে 1 মাসের মধ্যে বাংলা ছাড়ো। আমার কাছে খবর এসছে যে শিশুটিকে নিয়ে কালকে আমি টুইট করেছিলাম, তার কানে মেরেছে, কপালে মেরেছে, 6 মাসের বাচ্চা। পুলিশ তাদের এই থানা থেকে ওই থানা, ওই থানা থেকে এই থানা নিয়ে যাচ্ছে। কবে মিসিং করিয়ে দেবে, যাতে ওদের পাত্তা না পাওয়া যায়, তারপরে বলবে এটা ফেক। দিল্লি পুলিশ কিন্তু একেবারে অভিযোগ উড়িয়ে দিয়েছে, ভিডিও ভিত্তিহীন এবং তৈরি করা, এমনটাই তাদের দাবি। पूरा वीडियो है, ये बेसलेस है, फैब्रिकेटेड है, इसमें कोई भी सच्चाई नहीं है। चीफ मिनिस्टर ऑफ वेस्ट बंगाल उनके ट्विटर हैंडल से एक ट्वीट किया गया जिसमें ये बताया गया कि दिल्ली पुलिस के द्वारा एक बंगाली स्पीकिंग महिला और उसके बच्चे को असॉल्ट किया गया। इंटरोगेशन करी तो इन्होंने बताया कि इनके कोई रिलेटिव हैं
जो मालदा डिस्ट्रिक्ट वेस्ट बंगाल में रहते हैं और एक पॉलिटिकल वर्कर है। ये उन्होंने अपने अंकल को वहां पर भेज दिया और वहां पर इन्होंने लोकल मीडिया में इसको सर्कुलेट करके इसको ভাইরাল कर दिया। দেবনাথ বাবু, স্বচ্ছতার দাবি করছে তৃণমূল কংগ্রেস সরকার, অথচ একেবারে ভুয়ো ভিডিও এবং সেটা দেশে নয় খোদ মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে। আজকে আনন্দবাজার পত্রিকাও সাজনুদের সব অভিযোগ উড়িয়ে দিল দিল্লি। অভিযোগ করবে প্রান্তিক মানুষ, সে কথা তো বললাম, প্রান্তিক মানুষ কত বললে পুলিশ সব উড়িয়ে দেবে। এই যে প্রশ্নটা, তাহলে এই যে পরিষ্কার তারা বলছে, তারা চারজন মানুষ, এই যে পরিষ্কার ধানিয়া, পরিষ্কার সাঞ্জুর ওরফে সাঞ্জু পারভিন, মুক্তার খানকে জিজ্ঞাসাবাদ করে তারা জেনেছে দিল্লি পুলিশ কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। আমি তো পারি, শক্তি আছে, মানে আমি যা বলবো মানে বলছেন যাচাই না করেই দিল্লি পুলিশ দাবি করছে। 100 বার এটা প্রান্তিক মানুষকে 2 চাপড়ি দিলে হয়ে যায়। 25,000 টাকা দিয়েছে না, দেয় প্রান্তিক মানুষ, না প্রান্তিককে তো করা যায়। আচ্ছা বেশ, প্রান্তিক মানুষ বলে তাদের উপরে বল প্রয়োগ করা হচ্ছে। তাহলে শুভেন্দু অধিকারী পোস্টটা দেখাই, শুভেন্দু অধিকারীর পোস্টটা একবার দেখাই। আচ্ছা দাঁড়ান শুভেন্দু অধিকারীর পোস্টটা দেখুন। 26শে জুলাইয়ের একটা সিসি ফুটেজ পোস্ট করে বিরোধী দলনেতা তিনি কি অভিযোগ করেছেন? মিথ্যেবাদী মমতা, জেনে গেছে জনতা। সিসি ফুটেজে অসঙ্গতি প্রকাশ পাওয়া যাচ্ছে। কি দেখা যাচ্ছে সিসি ফুটেজে? নাকি দেখা যাচ্ছে যে তিনি তার সন্তানদের নিয়ে একা বাড়ি থেকে বের হচ্ছেন, যা বলপ্রয়োগের দাবির সঙ্গে মিলছে না। এরপর শুভেন্দু অধিকারী আর কি লিখেছেন? ওই মহিলা নাকি স্বীকার করে নিয়েছেন যে তিনি কিছু ব্যক্তির কথায় প্রভাবিত হয়ে মিথ্যে গল্প সাজিয়েছিলেন। আসল ঘটনা হচ্ছে তার মামা হচ্ছেন একজন রাজনৈতিক দলের নেতা। শতরূপাদি, এইটাই তো আমি তখন বলছিলাম, তুমি বলে দিল্লি নিয়ে পরে আলোচনা করবে। বাপি খান ইস্যু মাস্টারের ছেলে, হাজাতপুর চচল মালদায় এখানকার এই ভিডিও তৈরি করেছে। ইনি হচ্ছেন সাজনুর পারভিনের মামা বা কাকা বা কেউ একজন হবে। এই যে সাজানো ভিডিওগুলো তৈরি করে একটা ফলস ন্যারেটিভ করা হচ্ছে যে পশ্চিমবঙ্গের বাইরে সমস্ত বাঙালিদের ওপর নাকি বিশাল অত্যাচার হচ্ছে, যার জন্য নাটকীয় স্টাইলে মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো এবং অন্যান্য মন্ত্রীরা বললো যে আমরা বাংলায় কথা বলবো, বাংলায় কথা বলে দেখি আমাদেরকে কেউ কাউকে মারছে না। যারা সত্যি সত্যি, যেটা উনি বললেন একদম সঠিক কথা, যে যেখানে ইনফ্যাক্ট আমাদের মাননীয় রাজ্য সভাপতিও বলেছেন যে এখানকার বাঙালিরা যারা ওখানে গিয়ে আছেন তারা চিহ্নিত করে দিচ্ছে যে যারা বাংলাদেশ থেকে ক্রস ওভার করে। একটা সেকেন্ড, আমার এখানে একটা প্রশ্ন আছে, আমি চন্দনদার কাছে যাই। চন্দনদা, আমি যদি ধরেও নিই যে এই শতরূপাদি যেটা বলছেন যে কোথাও কোনো পরিযায়ী শ্রমিক বাংলা ভাষা বলছেন বলে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে না, তৃণমূল কংগ্রেস সরকার যা বলছে সব ভুল, সবটাই বানানো, সব ফেক, তাহলে কোন পরিযায়ী শ্রমিকদের ফেরত আসতে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কেনই বা আসতে বলছেন? দেখো, এখানে এই কথার মধ্যে একটা কন্ট্রাডিকশন আছে। একদিকে যেমন পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা আমরা চিহ্নিত করতে পারি যে পরিযায়ী শ্রমিক মোর অর লেস একটা সার্টেন ফিগার আছে, সংখ্যা আছে, তারা পরিযায়ী শ্রমিক বিভিন্ন জায়গাতে। এবং এটা আমাদের দেখার বিষয় যে আজকে পরিযায়ী শ্রমিকরা বাংলা ভাষায় কথা বলবার জন্য বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছেন কিনা। বাস্তব ক্ষেত্রে কিন্তু বেশ কয়েকটা রিপোর্ট মহারাষ্ট্র থেকে, হরিয়ানা থেকে, দিল্লি থেকেও এসেছে এবং সেটা পারফেক্টলি রাইট। সেখানে কিন্তু লোকাল পুলিশও স্বীকার করেছেন। বহু ভিডিও, হয়তো আজকে তুমি যেটা দেখাচ্ছ সেক্ষেত্রে একটা কন্ট্রাডিকশন থাকতে পারে মুখ্যমন্ত্রীর বিবৃতির সাথে, কিন্তু এটা যে ঘটছে কোনো সন্দেহ নেই। একদম, আমি শীর্ষেন্দুদার কাছে এই জায়গায় যাই। শীর্ষেন্দুদা, তাহলে যে কজনকে পুশব্যাক করা হয়েছিল কাগজপত্র দেখার পর আবার তাদের কয়েকজনকে কিন্তু ফেরতও আনা হয়েছে এবং রাজ্য সরকার তারাই কিন্তু উদ্যোগ নিয়ে তাদের ফেরত এনেছে। তাহলে বিজেপির যে দাবি যে যা হচ্ছে সব মিথ্যে, রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার সব ভুল বলছে, সব বাজে কথা বলছে, এটা কতটা মেনে নেওয়া যায়? কারো কাছে অবৈধ কোনো কাগজপত্র থাকলে তাকে অবশ্যই ধরবে, সে বাংলা ভাষায় কথা বলুক আর নাই বলুক। আর বৈধ কাগজপত্র থাকলে সে বাংলা ভাষায় কথা বললে তাকে হেনস্থা করা হবে। এটা সব সময়ের জন্য প্রতিবাদ করা হলো। কারণ এই জায়গাতে বলতে হবে যে বাংলায় কথা বলি আমাদের গর্ব, বাংলায় থাকি আমাদের গর্ব, কিন্তু বাংলায় থেকে এই ফেক ভিডিও দেখিয়ে বাংলার অসম্মান আমরা বাইরে থেকে নেব না। কেন অন্যান্য রাজ্য থেকে বলা হচ্ছে যে এটা ফেক ভিডিও, কেন কিসের জন্য বলতে হবে? সেই অসম্মানটা যাচ্ছে কোথায়? এই সম্মানটা আমরা থাকবো, আমরা মাথা উঁচু করে বাঙালি হিসেবে থাকবো, অবশ্যই থাকবো, কিন্তু সেই বৈধ কাগজপত্র থাকলে তাকে ছেড়ে দিতে হবে। আর অবৈধ কাগজপত্র থাকলে বাংলা ভাষায় কথা বললেও ভোটার লিস্ট থেকে বাদ যাবে, এটা মনে রাখতে হবে। একদম, আমি প্রতিবাবুর কাছে একদম অনুষ্ঠান শেষ করবো এবং শেষ পর্যায়ে আমার যেটা জানার সেটা হচ্ছে দুর্নীতি দিয়ে শুরু হয়েছিল, তারপরে একে একে দেখুন সাম্প্রদায়িকতা, হিন্দু মুসলমান, ধর্মীয় রাজনীতিকরণ, বাংলা ভাষা কোথাও, এবার পরিযায়ী শ্রমিক নাটকের কি আরেকটা পর্বে তাদের নাম যোগ হয়ে গেল?
দেখুন, পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য হয়ে উঠেছে যেখানে শিক্ষক সম্প্রদায় তো কেন্দ্রে থাকার কথা, তাদেরকে এক ঝটকায় প্রান্তিকে আমি নামিয়ে দিতে পারি যখন দুর্নীতির দায়ে আমার চাকরি চলে যায়, যখন আমি বুঝতে পারি না যে আমার চাকরিটা থাকবে কিনা। তাহলে প্রান্তিক মানুষকে নিয়ে কথা বলার আগে এখানে যারা কেন্দ্র থেকে প্রান্তে চলে যাচ্ছে এক ঝটকায় এই দুর্নীতির জন্য, সেটাকেও দেখা দরকার। আর পরিযায়ী শ্রমিকদের পাশে থাকা একটা জিনিস, আর পরিযায়ী শ্রমিকদের পরিকাঠামো তৈরি করে তাদের ডেকে আনা এবং তারা যাতে এখানেই থাকে সেটা সুনিশ্চিত করা আরেকটা জিনিস। আমি চাইবো রাজ্য সরকার সেই পরিকাঠামো আগে সুনিশ্চিত করুক, তাদের অর্থ আছে কিনা, তাদের পরিকাঠামো আছে কিনা। না হলে পরিযায়ী শ্রমিক আসবে, ভয়ের জন্য তারা আসবে, ভালোভাবে থাকতে আবার কিন্তু তারা ফিরে যেতে পারে। একদম। আনন্দ সকালের সময় শেষ, সকলকে ধন্যবাদ আলোচনায় অংশগ্রহণ করার জন্য।